সুপার 8-এর শুরুটা ভালো হলো না বাংলাদেশের। অস্ট্রেলিয়ার সঙ্গে ডাকওয়ার্থ লুইসে 28 রানে হেরে গিয়েছে টাইগাররা এবং এই ম্যাচ নিয়ে কথা বলার জন্য বিডি ক্রিক টাইমে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফয়সাল তিতুমির এবং আমার সঙ্গে আছেন বাংলাদেশের ক্রিকেট গুরু, ক্রিকেট কোচ নাজমুল আবেদিন ফাহিম। ফাহিম ভাই, স্বাগত জানাচ্ছি আপনাকে। অনেক ধন্যবাদ, থ্যাঙ্কস ফর হ্যাভিং মি। একটু কি মন খারাপ বা ভোরবেলা উঠে বাংলাদেশের ম্যাচ দেখার পর? না, মন খারাপ বলবো না, বাট এক্সপেকটেশন ছিল অন্য ধরনের, কিছুটা হতাশ, কারণ আগ্রহ নিয়ে অপেক্ষায় ছিলাম যে অস্ট্রেলিয়ার সাথে আমরা কেমন খেলি। সবাই জানি আমরা যে খুব একটা দৈন্য দর্শন নিয়ে কিন্তু আমরা বিশ্বকাপ শুরু করেছিলাম এবং সেখান থেকে 3টা জয় আমাদেরকে নেক্সট রাউন্ডে নিয়ে এসেছে এবং আমার ধারণা এই 3টা জয় আমাদের জন্য খুব সহজ ছিল না। আমরা কঠিন একটা পরীক্ষা দিয়ে কিন্তু সেকেন্ড রাউন্ডে উত্তীর্ণ হয়েছি এবং আমার ধারণা ছিল যে শুধু জয় না, সাথে সাথে কিছু মানসিক উত্তরণেরও ব্যাপার ছিল এখান থেকে। মানসিকভাবে আমরা সাহসী হব, একটু আত্মবিশ্বাসী হব এবং সেটা একটু ভিন্ন বাংলাদেশকে দেখাবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচে, কিন্তু সেটা দেখতে পাইনি। কারণ অ্যাট দ্য এন্ড অফ দি ডে কিন্তু দলের যে উত্তরণ ঘটে সেটা কিন্তু স্কিলে না, স্কিল তো একই থাকে, কিন্তু দল আস্তে আস্তে কনফিডেন্স বাড়তে থাকে। সেটা কিন্তু এই গ্রাফটা, কিন্তু এই কনফিডেন্সের গ্রাফটা খুব ইম্পর্টেন্ট। তো সেইটা দেখতে চেয়েছিলাম, সেটা অনুপস্থিত থাকাটা আমাকে ভীষণ হতাশ করেছে। রাইট, এই ম্যাচে আসলে আমরা বেশ কিছু পয়েন্ট নিয়ে কথা বলবো। শুরুতেই টিম সিলেকশন, একটাই চেঞ্জ ছিল, আমরা দেখেছি জাকের আলীর জায়গায় শেখ মাহাদিকে। মাহাদি ব্যাট হাতে আসলে ওই সময় হয়তো বা খুব বেশি কিছু করারও ছিল না। কামিন্সের বলটা তিনি যেভাবে আউট হয়েছেন, একটা লেট কাট করতে চেয়েছিলেন, হ্যাটট্রিক হয়েছে পরে কামিন্সের, কিন্তু বোলিংয়ে কিন্তু তিনি মনে হয় শেখ মাহাদি পুষিয়ে দিয়েছেন। একটু যদি আপনি বলেন এই চেঞ্জটা নিয়ে। খুব সাহসী ছিল, সিলেকশনটা খুব সাহসী ছিল, সেই জন্য যে এর আগের ম্যাচেও আমরা 7 জন ব্যাটসম্যান নিয়ে খেলেছি, যদি আমরা জাকের আলী অনেক সহ 7 জন ব্যাটসম্যান নিয়ে খেলেছি এবং তার মধ্যে 2 জন কিন্তু রেসপেক্ট অফ এভরিথিং ফেল করছিল কিন্তু। সো সেই কথা যদি আসি, আমরা আসলে 5 জন ব্যাটার নিয়ে খেলছিলাম, তার মধ্যে আমরা একজন ব্যাটসম্যানকে সরিয়ে দিয়েছি এই ম্যাচ থেকে, একজনকে নিয়েছি। আমরা হয়তো মনে মনে বিশ্বাস করার চেষ্টা করেছি যে সেও ব্যাটিং পারে, কিন্তু আমার মনে হয় না বিশ্বকাপে এই পর্যায়ে তার ব্যাটিংয়ের উপর ততটা নির্ভর করা যায়। কিন্তু বোধহয় এই উপলব্ধিটা ছিল যে ওদের 2 জন বাঁহাতি ওপেনিং ব্যাটসম্যান আছে, একজন ডানহাতি অফ স্পিনার দরকার আমাদের। সো এটা আমার মনে হয় খুব ব্রেভ একটা ডিসিশন ছিল, যেখানে ব্যাটিংয়ে এতটা ক্রাইসিস যাচ্ছে সেখানে একজন ব্যাটসম্যান কমিয়ে দেয়া এবং 6 জন স্পেশালিস্ট বলার নিয়ে খেলাটা যথেষ্ট, এটা লাক্সারি ছিল। সম্ভবত এটা পরিকল্পনার অংশ যে মাহাদিকে দিয়েই শুরু করানো বলে। হ্যাঁ, ওই জন্যই ওকে নেওয়া হয়েছে যে 2 জন ওপেনিং ব্যাটসম্যান লেফট হ্যান্ডার, সেক্ষেত্রে আমরা শুরু করবো। বাট আমার ধারণা মাহাদি বোধহয় শুধু লেফট হ্যান্ডার না, রাইট হ্যান্ডারের জন্য সমানভাবে ইফেক্টিভ, কারণ ওর মূল সবচেয়ে ভালো বল যেটা, সেটা হচ্ছে ডানহাতি ব্যাটসম্যানকে লিভ করে, যেটা ডানহাতি ব্যাটসম্যানকে যেটা লিভ করে সেটা হচ্ছে মূল ডেলিভারি, ওর মিস্ট্রি ডেলিভারি, নট কনভেনশনাল অফ স্পিন বলের মতো না। সো ডানহাতি ব্যাটসম্যান থাকলেও বোলিং করতে পারে। সো আমার মনে হয় যে ব্রেভ চেঞ্জ, বাট খুব একটা কাজে আসেনি। রাইট, কিন্তু আপনি একজন, যে পয়েন্টটা আসলেন একটু এটা নিয়ে কথা বলতে ইচ্ছা করছে, আপনি একজন কোচ হিসেবে কি মনে হয় যে আমাদের একটা মেন্টাল একটা সেট আপে আছে এরকম যে ডানহাতি ব্যাটসম্যান থাকলে বামহাতি বোলার আনতে হবে এবং বামহাতি ব্যাটসম্যান থাকলে ডানহাতি বোলার করা যাবে না, অন্য কোনো চেঞ্জ এই জায়গাটাই, বা আমরা ওটাতে একটু কমফোর্ট থাকি কিনা? একটু না, আমার মনে হয় এটা আমাদের জাতীয় একটা হয়ে গেছে যে যদি ডানহাতি ব্যাটসম্যান থাকে, ডানহাতি বলার বোলিং করতে পারবে না, করতেই পারবে না, এবং এটা আস্তে আস্তে পিপল আর গেটিং প্যানিকড, হ্যাঁ না, বোলার্স আর গেটিং প্যানিক, যে হ্যাঁ না বাঁহাতি ব্যাটসম্যান থাক, আমি করবো না, এমন অবস্থা দাঁড়িয়ে গেছে। অথচ আমরা কিন্তু বাইরের দেশে কিন্তু দেখছি ওর ফিঙ্গার স্পিনাররা কিন্তু ইরেসপেক্টিভ অফ ডান বা ওরা বল করছে, হতে পারে ডানহাতি বল যখন ডানহাতি ব্যাটসম্যানকে বোলিং করে কিছু রান বেশি হয়, হতে পারে, কিন্তু এটা তো সম্ভব না যে আমি ওকে বল করবো না আর একে বল করবো না, তাতে মানে ডুপ্লিকেট বোলিং অপশন রাখতে হবে, সেটা সম্ভব না। আজকে জ্যাম্পাও তো আমাদের বামহাতি ব্যাটসম্যানদের বেশ ট্রাবলে ফেলেছেন এবং ম্যাক্সওয়েল দরকার হলে দুটোই বোলিং করতে, কিন্তু ডানহাতি ব্যাটসম্যানদের বোলিং করেছে। ওকে, এবার একটু ব্যাটিং নিয়ে কথা বলি, যেহেতু ফাহিম ভাই যেটা বলছিলেন যে আমাদের আসলে ব্যাটিং বিশেষ করে টপ অর্ডার বেশ ভোগাচ্ছে, এবং আজকে তানজিদ তামিমের আউটটা নিয়ে যদি কথা বলি, একদম মিচেল স্টার্কের 2টো বল আমরা দেখলাম ফুলার লেন্থ আউটসাইড অফ স্টাম্প, একটু বেরিয়ে গেল, এবং পরের বলটা তানজিদ তামিম বোধহয় এক্সপেক্ট করেনি যে স্টাম্পে ঢুকবে এবং তিনি বোল্ড হয়ে গেলেন। সো এটা একদম সেট আপ করে কি আউট করা ছিল মিচেল স্টার্কের এটা, এবং ও বোধহয় একটু আশা করেছিল যে তৃতীয় বলটা বোধহয় একটু টেনে করবে, এই জন্য একটু কনফিউজ ছিল। উপরের বলটাও ও জায়গা দাঁড়িয়ে খেলেছে, ওই কারণে কিন্তু অপেক্ষায় ছিল যে বলটা একটু শর্ট হলে সেই হিসেবেও খেলবে, কিন্তু বলটা কিন্তু পুরোপুরি যখন ফুল লেন্থ বল আসলো ওর কিছু করার ছিল না, বোকার মতো একদম আউট হয়ে গেল কিন্তু। রাইট, এবং তানজিদ তামিমের আমরা যদি এই ওয়ার্ল্ড কাপের পারফরমেন্স দেখি, 2টো তিনি 0-0, আমরা আগের ম্যাচে নেপালের আগের ম্যাচটাতেও তিনি আসলে 0 করেছিলেন, শুধু নেদারল্যান্ডসের সঙ্গে তার 35 রানের ইনিংস আছে, এছাড়া 3-9 সিঙ্গেল ডিজিট সব স্কোর। তানজিদ তামিম কি মনে হয় যে, মানে আমরা জানি সে একটা বিশ্বকাপ খেলে ফেলেছে, অনেকদিন হলো আছে ইন্টারন্যাশনাল এরিনায়, বাট স্টিল তার আসলে ঠিক কোন জায়গাটায় মনে হয় যে জোর দেওয়া উচিত? ও নতুন একজন খেলোয়াড় এবং উঠতি একজন খেলোয়াড়, ওর সেটা জানা দরকার। একটা হচ্ছে যে
একদম একদম প্রিপেয়ার্ড একজন ব্যাটসম্যান যখন খেলে সেটা অন্য জিনিস, ও এখনও শিখছে, এই জিনিসটা ওর বোঝা দরকার। এবং যখনই ও সুযোগ পাবে সেই সুযোগটাকে কাজে লাগানো খুব জরুরি। কিন্তু নট নেসেসারিলি প্রত্যেক ইনিংসে একজন ব্যাটসম্যান রান করে, কিন্তু যখন রান করতে পারে সেটাকে বড় করা, সেটাকে যত্ন নেওয়া খুব জরুরি। কিন্তু নেদারল্যান্ডের সাথে ও যে ইনিংসটা খেললো 25 রানের ইনিংসটা কন্ট্রোলে ছিল কিন্তু পুরোটা। সো এই জিনিসটা রিয়েলাইজ করা দরকার যে ইনিংসটাকে চাইলেই ও 25টা 70 করতে পারতো, ও পুরো ইনিংসটা খেলতে পারতো, কারণ পুরো জিনিসটা কন্ট্রোলে ছিল। এবং এরকম একটা ইনিংস কিন্তু অনেক কিছু শেখার সুযোগ করে দেয়। সবচেয়ে বড় কথা হচ্ছে কনফিডেন্সটা দেয়। সেটা যদি হতো, ওই কনফিডেন্সটা নিয়ে পরের ম্যাচে যেতে পারতো। আর একটা জিনিস হচ্ছে নিজের উইকেটের দামটা বোঝা, ভ্যালুটা বোঝা। আমরা যদি গাভাস্কারের কথা চিন্তা করি, আমরা যদি টেন্ডুলকারের কথা চিন্তা করি, ওরা প্রথমে চিন্তা করবে প্রথম 2-4 ঘন্টার মধ্যে আমি ব্যাট ছাড়ছি না, বিকজ দে লাভ টু ব্যাট। ইফ ইউ আর এ ব্যাটসম্যান, মাঠে থাকতে ভালো লাগবে, ব্যাটিং করতে ভালো লাগবে, ওই যে ভালো লাগার ব্যাপারটা, নিজের উইকেটে একটা প্রাইস ট্যাগ করা খুব জরুরি। কিন্তু ফার্স্ট থিং ওইটা যে আমি আউট হতে চাই না, তারপর দেখা যাক কি করা যায়। কষ্ট করে নেই, আমি দেব না, ওরা কষ্ট করে যে নিতে পারলে নিল। কিন্তু আজকে লিটনের ব্যাটিংকে একটু অবাক করেছে, কারণ হচ্ছে শান্ত বরং আজকে খুবই ফ্ললেস খেলছিলেন, যেভাবে তিনি এসেই ওভার দ্য ফিল্ডার, তিনি ওভার দ্য টপ শট খেলছিলেন। কিন্তু সেখানে লিটন প্রথম 10 বলেই তিনি আসলে তার সিঙ্গেল নিতে লেগেছে, একসময় 24 বলে 16 রান, মেডেন দিয়েছেন হ্যাজেলউডকে একটা ওই সময়টায়, কিন্তু শান্ত খুব অনায়াস খেলছিলেন আজকে। আমার এক্সপেকটেশন ছিল যে উইকেটে খেলা হবে, এই উইকেটে লিটন এবং শান্তর জন্য সহজ ফিরে আসা। শান্ত সেই সুযোগটাকে নিয়েছে। আমি বললাম যে মারাত্মক খেলেছে, কারণ কনসিডারিং যে ও কিভাবে যাচ্ছিল সেই হিসাবে ওর যে ব্যাটে বলে হয়েছে পজিটিভ ছিল, এগুলি ইতিবাচক। আশা করা যে এটা ও ক্যারি অন করতে পারবে সামনে। কিন্তু লিটনের ব্যাটিংটা খুবই ডিসঅ্যাপয়েন্টিং ছিল, যে এখনও মেন্টালি যে ব্লকের মধ্যে আছে, ট্রমার মধ্যে আছে, মনে হচ্ছে ট্রমার মধ্যে আছে, হাত পা নাড়াতে পারছে না। টি-20 কিন্তু ওরকম খেলা না, এখানে তো যে ধরনের বলার এগেন্সটে খেলা হচ্ছে, ওরা তো হাফ বলই দিবে না, ওই ফুল টাচ দিবে না, একদম শর্ট পিচ একটা বল দিবে না মারার জন্য। ওরা যা দিবে সেটাকে ইম্প্রোভাইজ করতে হবে, একটু দরকার একটু ডায়ে গেলাম, বলটাকে এদিকে নিয়ে গেলাম, বেদিয়ে আসলে বলটাকে এদিকে নিয়ে গেলাম, একটু সামনে গিয়ে বলের লেন্থটাকে কাজে লাগালাম। ওগুলি কোনোটাই করছিল না, ও শুধু নিজের জায়গায় দাঁড়িয়ে অপেক্ষা করছিল কখন একটা লুজ বল দেবে, এবং লুজ বল সে পায়নি। এই কারণে কিছু জাম্পাকে টার্গেট করেছিল, এট দি এন্ড অফ দি ডে ও করতে বাধ্য হয়েছে, এবং যখন করেছে তখনই কিন্তু ইট ওয়াজ টু লেট। বরং যদি এমন হতো, যদি পজিটিভ থাকতো এবং প্রথম 2-4 বলের মধ্যে একটা শট খেলতে গিয়ে যদি আউট হতো, তাতে কি হতো, পরের ব্যাটসম্যানরা সুযোগ পেত ওই বলগুলিকে কাজে লাগানোর। সেটাও কিন্তু বাংলাদেশ পায়নি। তাতে যেটা হয়েছে, আলটিমেটলি একটা পার্টনারশিপ যদি হয়েছে, কিন্তু আলটিমেটলি আমরা ওই 140-এ বেশি করতে পারিনি, যেখানে হয়তো আমাদের 170-80 রান করতে পারলে আমাদের বলারদের জন্য একটা পুঁজি থাকতো, তারা কিছু করার চেষ্টা করতে পারতো। আজকে ঋষাদকে ব্যাটিংয়ে খুব ইন্টারেস্টিংলি প্রমোশন দেওয়া হয়েছে, এটাও আরেকটা বোধহয় বাজি ছিল কোচ বা টিম ম্যানেজমেন্টের, যদিও সেটা কাজে লাগে নাই। বাট was it another brave decision, না কিভাবে দেখছেন আপনি এটা? না, ব্রেভ বলবো না, মানে ইট ওয়াজ এ গুড ডিসিশন ইন দ্য সেন্স যে এমন পিছিয়ে গিয়েছিলাম আমরা ইন টার্মস অফ স্কোরিং রেট, আমরা এতটা পিছিয়ে গিয়েছিলাম, এবং অ্যাডাম জাম্পা ওখানে বল করছিল। অ্যাডাম জাম্পা ফ্লাইট দেয়, ইয়ে করে, রিস্ক ইজ অলওয়েজ দেয়ার যে অ্যাডাম জাম্পা ওকে আউট করে ফেলবে, কারণ হি বিং সাচ এ গুড ক্লেভার বলার, গুড বলার। কিন্তু ওইটার সম্ভাবনা ছিল যদি 2-6 মেরে দিতে পারে 3 বলে, কিছুটা মেকআপ হয়ে যায়, ওই সুযোগটি বোধহয় নেওয়ার চেষ্টা করেছিল, উইচ আই থট ওয়াজ এ গুড আইডিয়া। বাট হয়নি, সেটা অন্য জিনিস। বাট এই অপশনটা আমার মনে হয় ভবিষ্যতে নেওয়া উচিত, এবং ওর ব্যাটিং যেহেতু স্কিল আছে সেটাকেও ডেভেলপ করা উচিত। যারা কোচরা আছে একটু কাজ করলে আমার মনে হয় ব্যাটিংটাকেও বোলিংয়ের পাশাপাশি কাজে লাগানো সম্ভব। এবার একটা খুবই অবধারিত প্রশ্ন আপনার প্রতি, সাকিব আল হাসানের কি হয়েছে ব্যাটিংয়ে? বোলিংয়ে তো তাকে আমরা পাচ্ছিই না, ব্যাটিংয়ে একটা ম্যাচে দেখেছি, এবং আজকেও তিনি যেভাবে আউট হলেন, ঠিক সাকিবীয় ব্যাপার স্যাপার তার মধ্যে এই বিশ্বকাপে আমরা পাচ্ছি না। হোয়াট ইজ রং উইথ হিম? আমার মনে হয় ও হি হ্যাজ ডিসাইডেড ও বিগ শট খেলবে না, মানে মিডল ইনিংসে। ওর গত ইনিংসটা ওরকম ছিল, কিন্তু নিচে নিচে খেলেছে, খেলেছে, যত রানই করে থাকুক না কেন নিচে নিচে খেলেছে, সেভ খেলেছে, সেইভাবেই আজও খেলছিল। যে বলটা আউট হয়েছে, আমি বলবো যে সফট ডিসমিসাল ছিল, ওটা লেগ স্টাম্পের বাইরে রিচের মধ্যে ছিল, ওটা লেগ সাইডে ভালোভাবে খেলা যেত। সো না, বোঝা যায় যে চিন্তা ভাবনা বোধহয় হয় না, যে when you're in a good form বা গুড স্টেট অফ মাইন্ড, এভরিথিং হ্যাপেন্স অটোমেটিক্যালি। সেই জায়গাটায় ও নেই। ও ব্যাটিংয়ের সময় অনেক কিছু হয়তো চিন্তা ভাবনা করছে, এটা ঠিক হচ্ছে কিনা, ওইটা ঠিক হচ্ছে কিনা। সো 100% নট ইন ওই যে গ্রুভে থাকার যে ব্যাপারটা, নট ইন ইটস গ্রুভ, ওইটা বোধহয় এখন। আরেকটা দিকেও বোধহয় একটা দিকে একটা স্বস্তির ব্যাপার আছে কিনা, যে দল এই প্রথমবারের মতো এত বড় মঞ্চে যে ঠিক সাকিব নির্ভর না। আপনি যদি দেখেন আজকে কিন্তু বোলিংয়ে সাকিবকে এক ওভারও দেওয়া হয় নাই, এটা কিন্তু খুবই রেয়ার কেস যে সাকিব আল হাসান আছেন, তিনি বল করছেন না। ক্যাপ্টেন কি সাকিবের উপর নির্ভরতা কমিয়ে দিয়েছেন কিনা? আমার মনে হয় এটা একটা দলীয় সিদ্ধান্ত বোধহয়। সাকিব বোধহয় নিজেও হয়তো কমফোর্টেবল ফিল করছে না বল হাতে, কারণ আমরা মাঝে মাঝে দেখেছি হি হ্যাজ বিন এক্সপেন্সিভ
ওর হিসেবে ওর তুলনায় ও এক্সপেন্সিভ, এবং এটা যে বুঝেছে বা শুধু নামের উপর দিয়ে যাচ্ছে না, ইটস গুড থিং যে সাকিব যেহেতু ওকে তো বল দিতেই হবে, অটোমেটিক আমরা 2 ওভারে যদি আমরা 40 খেয়ে যাই তাও দিতে হবে, এটা যে হচ্ছে না, ইটস ভেরি গুড থিং। সো আমার মনে হয় একদিক দিয়ে ভালো যে ওর উপর নির্ভরতা কমে যাচ্ছে, কারণ আর কিছুদিনের মধ্যে কিন্তু সে থাকবে না, বাস্তবতা মেনে নিতে হবে, থাকবে না। তখন একটা প্রিপারেশন বোধ হচ্ছে, একটা ট্রানজিশনের সময় কাটাচ্ছি আমরা, এবং সেখানে হয়তো আমাদের জন্য একদিক থেকে এটা ভালো হবে যে ও হঠাৎ করে যখন থাকবে না তখন অতটা অভাব আমরা হয়তো অনুভব করবো না। রাইট। তৌহিদ হৃদয় আরেকটা খুব চমৎকার ইনিংস খেলেছেন, কিন্তু তার আউটটা নিয়ে যদি বলেন, কারণ প্যাট কামিন্স ওর হ্যাট্রিক বল ছিল, তিনি আগে থেকে বোধহয় একটু প্রিডিটারমাইন্ড ছিলেন যে তিনি একটা স্কুপ করবেন, সেটা করতে গিয়ে আউট হয়ে গেলেন ওই মোমেন্টে। না, আমার মনে হয় শেষ সময়ে একটা বল নষ্ট করার কোনো সুযোগ ছিল না ওর, আর এবং ও এত ভালো খেলছিল, ওর হয়তো মাথায় ছিল যে আমি প্রত্যেকটা বলে 6 মারবো, 6-4 ছাড়া কোনো কথাই নেই। সো আগে থেকে ডিটারমাইন্ড ছিল বল করলে ও স্কুপ করবে। এবং আমি একটু আগে আমরা আলাপ করছিলাম যে কামিন্স এত ম্যাচিউরড একজন ব্যাটসম্যান, বোলার, যে মুহূর্তে যে মুহূর্তে বুঝলো যে ওই শটটা খেলতে যাচ্ছে, ও ঠিক ওর বলের লাইন চেঞ্জ করে ফেললো এবং স্লো ডেলিভারি দিল, একেবারে অটোমেটিক একটা রেসপন্স কামিন্সের দিক থেকে, ভেরি ম্যাচিউর। এবং ওইটাকে আর হ্যান্ডেল করতে পারলো না কিন্তু তহিদ হৃদয়। হ্যাঁ, খেলেছে স্কুপ ঠিকই, কিন্তু বলে সেই পেসটা আর পায়নি যেটা ওই শর্ট ফাইন লেগের প্লেয়ারের মাথার উপর দিয়ে চলে যাবে, সেটা সম্ভব হয়নি। সো ওটা মোটামুটি তার হাতে চলে গেল এবং হ্যাট্রিকটা হয়ে গেল। বাট আমার মনে হয় যে ওই বলটা আমি হ্যাট্রিক দেবো না, আমি মনে করি ডিফেন্স করাটা বোধহয় ঠিক না। যদি ওই বলে একটা 4 বা একটা 6 হয়ে যায়, দলটা 6 রানে এগিয়ে যায়, দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট। রাইট। আমরা বোধহয় আসলে শেষ দিকে চলে এসেছি, খুব বেশি কিছু আর এই ম্যাচ নিয়ে তো বলেন নেই। তবে একটা পরিসংখ্যান দেখছিলাম আজকে ম্যাচের সময়, আপনি বোধহয় খেয়াল করেছেন যে এই বিশ্বকাপে শর্ট বলে সবচেয়ে বেশি ভুগেছে যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশ, শর্ট বলে সবচেয়ে বেশি উইকেট তারা দিয়ে আসছে। এইটা বোধহয় আমাদের দীর্ঘদিনেরই প্রবলেম, এইটা নিয়ে তো নিশ্চিতভাবেই কাজ করা হয়, কিন্তু আমরা এখনও এটা থেকে বের হতে পারছি না। না, কাজ করার ব্যাপার না, এটা এইভাবেই খেলতে হবে। আমাদের ঘরের যে উইকেটগুলো আছে সেখানে এই জিনিসটাকে আনতে হবে। আমাদের বোলিংয়ের মধ্যে শর্ট বোলিংটাকেও নিয়ে আসতে হবে। আমরা এটা সাধারণত দেখি না। আমরা যেসব হয়তো সিজনের শুরুর দিকে হয়তো একটা ম্যাচে হয়তো একটু বাউন্স থাকবে, তারপর আস্তে আস্তে উইকেটে ফ্ল্যাট হয়ে যাবে, সেখানে পেস বলারও খুব এনকারেজ হয় না শর্ট পিচ বল করার জন্য বা বাউন্সার করার জন্য। বাট এই জিনিসটাকে নিয়ে না আসলে, জিনিসটা হলো যে আমি নেটে বা প্র্যাকটিসে এগুলি প্র্যাকটিস করে বা থ্রো ডাউনের মধ্যে প্র্যাকটিস করে এগুলি অ্যাবসলিউটলি কোনো লাভ হবে না। এটাকে ম্যাচের মধ্যে করতে হবে। সো ওই উইকেট তৈরি করতে হবে এবং আমাদের ট্যাকটিক্সের মধ্যে, বলারদের ট্যাকটিক্সের মধ্যে ওটা আসতে হবে। আর এটা একটা গুরুত্বপূর্ণ একটা ডেলিভারি, যেটা দিয়ে একটা ব্যাটসম্যানকে চমকে দেওয়া যায়, যেটা দিয়ে একটা ব্যাটসম্যানকে কনফিউজ করা যায়। হ্যাঁ, ইউ ক্যান প্লে উইথ ইউর লেন্থ, এবং শর্ট পিচ ডেলিভারি ওখানে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। সো আমার মানে এটা আমাদের খেলার ভেতরে নিয়ে আসতে হবে যদি আমরা ওখানে ইমপ্রুভ করতে চাই। রাইট। আজকে আসলে ম্যাচের শুরু থেকেই বৃষ্টির একটা ব্যাপার ছিল, অস্ট্রেলিয়াকে সেটা টের পেয়ে আমরা দেখেছি খুব তাড়াহুড়ো করেছেন। ইভেন ডেভিড ওয়ার্নারও আজকে খুব বিস্ফোরক ইনিংস খেলেছেন পুরোনো দিনের মতো, এবং পাওয়ার প্লেতেই তারা মোটামুটি ম্যাচটা শেষ করে দিতে চেয়েছেন। সো ওই জায়গায় আসলে বাংলাদেশের বোলিং নিয়ে আসলে অন্য কিছু আর করার কোনো সুযোগ ছিল কি না? না মনে হয়, কারণ একটা হচ্ছে যে উইকেটটা মোটামুটি ভালো একটু উইকেট, 2 নম্বর হচ্ছে যেই রানটা চেস করছে সেই রানটা রিচের মধ্যে। সো আমি যদি না পারি ও করবে, ও যদি না পারি ও করবে, ওইটা নিয়ে কারোর কোনো চিন্তা ছিল না। যদি এমন হতো ওরা 190-200 রান চেস করছে, সেখানে কিন্তু চিন্তা করে করতে হতো আমি রিস্ক নেব না, আমি আউট হলে অসুবিধা আছে। তো ওই কোনো চিন্তা ছিল না, ওরা ফ্রিলি খেলেছে এবং বলেদের দোষ দেওয়ার কোনো সুযোগ নেই। once again hats off to রিশাদ হোসেন, রাইট? অ্যাবসলিউটলি আমি ওইটাই লক্ষ্য করছিলাম যে রিশাদ কি করে, ওকে যখন অ্যাটাক করবে ও কি করে, ও কি ওর জায়গা ছেড়ে দেয় কিনা, ও ছাড়েনি, উইচ ইজ সো ইম্পর্টেন্ট। ওরা ওকে কিছুটা রিভার্স খেলে কিছুটা রান নিয়েছে, কিন্তু ওকে কিন্তু টলাতে পারেনি, কিন্তু উইচ ইজ সো গুড। এটা সেম গোজ টু তহিদ হৃদয় নিজের ক্রিকেটে খেলেছে, যার সাথে খেলুক না কেন ও নিজের ক্রিকেটে খেলছে। সেম গোজ টু রিশাদ, ও নিজের ক্রিকেটে খেলছে। এইটা আসার ব্যাপার যে আমি এরকম প্লেয়ার যদি আমাদের হয়ে যায় কয়েকটা, টিম উইল চেঞ্জ। বাংলাদেশ কি নিজের ক্রিকেট খেলতে পারবে? সামনে সুপার 8-এর আরো 2টো ম্যাচ ইম্পর্টেন্ট, এখনো সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনাও আছে ভারত আফগানিস্তান, আপনি কি দেখেন? আমার মনে হয় যে শুরুটা আমাদের ভালো করতেই হবে, এবং লিটন কুমার দাস যে অবস্থায় আছে, যে মানসিক অবস্থায় আছে, সেখানে আমার মনে হয় না ও সেটা পারবে। এটা এই ব্যাপার না কিন্তু যে সবাই মিলে যদি আমরা ওকে মোটিভেট করি ও পেরে যাবে, ব্যাপারটা মোটেই তা না। এটা তার ভেতর থেকে আসবে, এবং এটা আসছে, এটা আমি দেখছি না কিন্তু। কারণ যত যাই বলুন না কেন, ব্যাটাতে যখন মাঠে যাবে, হি উইল গেট, কি বলবো, গেট কোল্ড, ঠান্ডা হয়ে যাবে শরীরটা, ডিসিশন নিতে পারবে না, এবং এইভাবে হয়তো 2-3 ওভার খেলে ফেলবে এবং টিম হয়তো আবার চাপে পড়ে যাবে। আমার মনে হয় ও যদি খেলেও ওকে অন্য কোনো অর্ডার যদি দেওয়া যায়,
দরকার হলে শান্ত সেটা তো আর করাই যায়, হ্যাঁ হ্যাঁ। শান্ত আর তামিম ওপেন করলো, হ্যাঁ। সাকিব টেনে আসলো, তাতে যেটা হয় যে অনেক আগে থেকে আমরা ম্যাচটা ধরতে পারি, অনেক আগে থেকে আমরা অনেক পরে ধরতে হয়েছে লিটন কুমার দাসের জন্য, সো আমরা আরো আগে থেকে খেলাটাকে ধরতে পারি। এক্স্যাক্টলি, খুবই চমৎকার একটা সাজেশন এসেছে আসলে। দিন শেষে এটা নিয়ে অবশ্য আলোচনা হচ্ছিল যে বাংলাদেশের টপ অর্ডার যেহেতু ফেল করছে, সেখানে ব্যাটিং অর্ডারে চেঞ্জ করার এখন সময় এসেছে কিনা। বাংলাদেশ আরও 2টো ম্যাচ বাকি। অল দ্য বেস্ট বাংলাদেশ দল। এখনকার মতো বিদায় নিচ্ছি আমি ফয়সাল দিদিম এবং রাসুল উদ্দিন ফাহিম। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। অনেক ধন্যবাদ ফর হ্যাভিং মি।